7 এপ্রিল 2026 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি ডেডলাইন দিয়েছিলেন। সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল। বিকেল 5:36 ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলেন যে যদি ইরান সময়সীমা শেষ হওয়ার আগে হরমুজ প্রণালী খুলে না দেয় তবে সম্পূর্ণ ইরানি সভ্যতা ধ্বংস করে দেয়া হবে এবং তা আর কখনোই ফিরে আসবে না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটি একটি পুরো দেশ এবং সভ্যতা ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন। সেই সময় সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এই অ্যানাউন্সমেন্টের পর। সেই সাথে বিশ্ব নেতারাও বোঝার চেষ্টা করছিলেন যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কি করতে যাচ্ছেন। এটি কি পারমাণবিক বোমার সংকেত ছিল? অনেকেই নিশ্চিত ছিলেন যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক বোমা ফেলতে পারে এবং সেই সাথে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনাই ছিল না। এরপর ট্রাম্পের দেয়া সময়সীমার মধ্যে হামলার ঠিক 90 মিনিট আগে ইরান এবং আমেরিকা হঠাৎ করেই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয় এবং ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করেন। এরপর 17 এপ্রিল একটি নতুন মোড় আসে এই ঘটনায়। ইরান হঠাৎ জানায় যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেয়া হয়েছে। ঠিক পরের দিনই এই কথা থেকে ইরান ইউটার্ন নেয় রীতিমতো এবং ঘোষণা দেন যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এর মধ্যে দিয়ে যাওয়া কার্গো জাহাজগুলোর উপর গুলিও চালানো হয়। বন্ধুরা, এবার চলুন এই অদ্ভুত এবং ধ্বংসাত্মক যুদ্ধটিতে কি ঘটেছে তা বোঝার চেষ্টা করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 50 দিনেরও বেশি যুদ্ধে 4000-এর বেশি মানুষ নিহত হয়, আর ইরানে নিহত হয় 2000-এর বেশি, আর লেবাননে নিহত হয় 2100-রও বেশি মানুষ। 26 জন ইসরায়েলি এবং 13 জন আমেরিকার সৈন্য নিহত হয়। এই সংখ্যাটি আপনার এবং আমার কাছে কেবল একটি ডেটা বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে একবার চিন্তা করে দেখুন তো, 7000-এর বেশি পরিবার এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে লিটারেলি। এবং এই সব কিছুর মধ্যে একটি প্রশ্ন থেকে যায় যে এত বড় যুদ্ধ, এত ধ্বংসাত্মক, এত মানুষের প্রাণ কিসের জন্য? আর এই সব কিছু থেকে তারা কি পেল? এই যুদ্ধের সব থেকে ভয়াবহ স্কেলেশন ঘটেছিল যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। 21 মার্চ ইরানের নাটাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়, কিন্তু সব থেকে ধ্বংসাত্মক হামলা ছিল বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এটি ছিল ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক কেন্দ্র। সেখানে প্রচুর পারমাণবিক উপাদান রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর আশেপাশে 4টি বোমা ফেলা হয়েছে, আর বেশিরভাগ মানুষ জানেই না এটি কতটা বিপজ্জনক ছিল। যদি এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করত তবে তেজস্ক্রিয় পদার্থ লিক হতে শুরু করত, জল দূষিত হয়ে যেত। এটি পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য একটি বিপর্যয় হতো। এটি চেরনোবিল বিপর্যয়ের মতো রোগ সৃষ্টি করতে পারত। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুনরুদ্ধারের কোনো আশা থাকতো না। এরপর কাতারের প্রধানমন্ত্রী 2025 সালে সতর্ক করেছিলেন যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় দেশগুলো সব কিছু হারাবে। না থাকবে পানি, না থাকবে মাছ, না থাকবে কোনো জীবন। এই পুরো পারমাণবিক নাটকের আসল মোড়টি 3 এপ্রিলে দেখা গিয়েছিল এবং এটি ট্রাম্পের প্রতিটি দাবিকে মিথ্যা প্রমাণ করেছিল। ট্রাম্প ক্রমাগত দাবি করছিলেন ইরানের আকাশ সীমায় আমেরিকার পূর্ণ আধিপত্য রয়েছে। অনেকেই মনে করেছিলেন ইরান হেরে গিয়েছিল, হয়তো যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে বুঝি। কিন্তু 3 এপ্রিল ইরান আমেরিকার একটি F-15E স্ট্রাইক ইগলস ফাইটার জেটকে ধ্বংস করে। বিমানে 2 জন ছিলেন, পাইলট এবং একজন ওপেন সিস্টেমস অফিসার। দুজনেই ইরানি ভূখণ্ডে নিরাপদে বেরিয়ে আসেন। পাইলটকে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করা হয়, কিন্তু অন্যজন নিখোঁজ ছিলেন। এটি ইরান এবং আমেরিকার মধ্যে একটি প্রতিযোগিতার জন্ম দেয়, কে আগে তার কাছে পৌঁছাবে। যদি ইরান আগে পৌঁছাতো তবে তারা একজন আমেরিকান কর্নেলকে বন্দি করতে পারত, আর ট্রাম্পের জন্য এটা খুব এম্বারেসিং সিচুয়েশন হয়ে যেত। এই মাত্রার বিব্রতকর পরিস্থিতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত।
আর ওদিকে আমেরিকান কর্নেল 24 ঘন্টারও বেশি সময় ধরে শত্রুপক্ষের ভেতরে একা লুকিয়েছিলেন। ইজেকশনের সময় আহত হওয়া সত্ত্বেও তিনি 7,000 ফুট উচ্চতায় আরোহণ করেন এবং পাহাড়ের গায়ে একটি ফাটলে লুকিয়ে পড়েন। আর এটি ছিল জরুরি পরিস্থিতিতে প্রোটোকল, আশেপাশের এলাকায় সর্বোচ্চ উঁচু স্থানে লুকিয়ে থাকা। আমেরিকান কর্নেল সেখান থেকে মাত্র 3 শব্দের একটি রেডিও বার্তা পাঠান। বার্তাটি ছিল গড ইজ গুড। আমেরিকান কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন বার্তাটি ভুয়া একটি বার্তা, আমেরিকান বাহিনীকে উদ্ধারের জন্য আসতে বলে প্রলুব্ধ করে অতর্কিত হামলা করার জন্য। কিন্তু বিশ্লেষণের পর তারা বুঝতে পারে যে এটি একটি বৈধ বার্তা ছিল। তারপর একটি উদ্ধার অভিযান শুরু হয়। বন্ধুরা, এই ঘটনাটি নিজেই একটি ঐতিহাসিক ঘটনা। প্রথমে CIA একটি বিভ্রান্তি ক্যাম্পেইন শুরু করে। এটি ইরানে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় যে যুদ্ধ বিমানটির উভয় ক্রু সদস্যকেই ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, এই আশায় যে ইরানি বাহিনী বিমান চালকের সন্ধান চালানো বন্ধ করবে। এরপর CIA বিমান চালকের সঠিক অবস্থান শনাক্ত করে এবং সামরিক বাহিনীকে তা জানায়। পরবর্তীতে শত শত ডেল্টা ফোর্স এবং নেভি সিল টিমের 6 সদস্য ইরানে প্রবেশ করে। মার্কিন বিমানগুলো ওই এলাকায় হামলা চালায় যাতে ইরানি বাহিনী তার কাছে আগে পৌঁছাতে না পারে এবং পরিশেষে সেই বিমান চালককে উদ্ধার করা হয়। 5 এপ্রিল ট্রাম্প পোস্ট করেন উই গট হিম। সেই সাথে তিনি বলেন শত্রুপক্ষের ভেতরে কোনো ক্ষতি ছাড়াই সফল উদ্ধার অভিযান প্রমাণ করে যে আমেরিকার ইরানের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু এর পেছনে সত্যিটা ছিল সফল উদ্ধার অভিযান সত্ত্বেও ইরান একটি আমেরিকান যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছিল। একটি যুদ্ধ বিমান আর একটি A-10 ওয়ারথগ বিধ্বস্ত হয়। 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হয়। সেই সাথে 2টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও ক্ষতিগ্রস্ত হয়। USA সামরিক বাহিনী সেগুলোকে ইরানি ভূখণ্ডেই ধ্বংস করে দেয় যাতে সেগুলো ইরানদের হাতে না পড়ে। আর এই সব কিছুর মাঝে ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে 4টি সময় সীমা দিয়েছিলেন। প্রথমে 21শে মার্চ, তারপর 23শে মার্চ, তারপর 28শে মার্চ এবং পরিশেষে 6 এপ্রিল। অপরদিকে ইরান এই 4টি সময়সীমাই উপেক্ষা করে। 7 এপ্রিলের মধ্যে যখন কিছুই পরিবর্তন হয়নি তখন ট্রাম্প গালিগালাজ শুরু করেন রীতিমতো। এই পোস্টগুলোর ভিতরে ট্রাম্প যেভাবে গালাগালি দিচ্ছিলেন সেগুলো দেখলে আপনার মনে হবে কোনো বাচ্চা মনে হয় এসব লিখছে। ওপেন দ্য স্ট্রেট, ইউ ক্রেজি, ইউ উইল বি লিভিং ইন হেল। ট্রাম্প বলেছিলেন যে সময়সীমা শেষ হয়ে গেলে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোকে টার্গেট করা হবে, কিন্তু ইরান তখনও হরমুজ প্রণালী খোলেনি। এটি ছিল সেই দিন যখন ট্রাম্প এমন কিছু পোস্ট করছিলেন যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। ট্রাম্প লিখেছিলেন আজ একটি পুরো সভ্যতা শেষ হয়ে যাবে, এমনভাবে ধ্বংস হবে যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এটি ঘটুক, কিন্তু সম্ভবত এভাবেই হতে যাচ্ছে। সেই সাথে ট্রাম্প আরও বলেন যে এটি কোনো ওয়ার ক্রাইমের মধ্যে পড়বে না বা ওয়ার ক্রাইম হবে না, কারণ ইরানিরা হলো অ্যানিমালস এবং আমাদের অবশ্যই তাদের থামাতে হবে এবং আমরা তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে দেব না। ট্রাম্প পুরো দেশটিকেই অসম্মান করেছেন, পুরো ইরানি জাতিকে অ্যানিমাল বলেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষ্য মতে এটিকে গণহত্যার হুমকি হিসেবে দেখা যেতে পারে। সেই সাথে আইনি বিশেষজ্ঞরা বলেছেন যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি ওয়ার ক্রাইম। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। সতর্ক করে তিনি বলেন বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধ। ট্রাম্পের সময়সীমার কয়েক ঘন্টা আগে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিলেন। বন্ধুরা, বিশ্ব এমন একটি যুদ্ধের দ্বার প্রান্তে ছিল যা আমরা আগে কখনো দেখিনি। সময়সীমার ঠিক আগে যুক্তরাষ্ট্র খারক দ্বীপে একটি হামলা চালায় যেখানে ইরান তার 90% তেল রপ্তানি করে, কিন্তু তারপর এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। সময়সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট বাকি থাকতে ইরান এবং আমেরিকা একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল পাকিস্তান এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগের পথ খুলেছে। ঠিক সে কারণেই পাকিস্তান এটিকে কাজে লাগিয়ে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। যুদ্ধবিরতির চুক্তিতে উল্লেখ ছিল যে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং বিনিময়ে আমেরিকা 2 সপ্তাহ ইরানকে আক্রমণ
আক্রমণ করবে না। 10 এপ্রিল পাকিস্তানে একটি স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার সময় নির্ধারণ করা হয়, কিন্তু এটি পাকিস্তান এবং আমেরিকার জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় যখন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে 8 এপ্রিল ইসরায়েল লেবাননে 100টিরও বেশি হামলা চালায়, 300রও বেশি মানুষ নিহত হয়। এটি ছিল ইসরায়েল কর্তৃক লেবাননের ওপর সবথেকে মারাত্মক বোমা হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে লেবানন, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত ছিল না, তাই তিনি বোমা হামলা চালিয়ে যেতে পারেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বলেছিলেন যে আমেরিকা লেবাননকে যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি কখনো দেয়নি, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পোস্ট করা বিবৃতিতে, যুদ্ধবিরতি নিয়ে জারি করা অফিসিয়াল বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে যুদ্ধবিরতির সময় লেবানন এবং অন্যান্য সমস্ত দেশ নিরাপদ থাকবে। ঠিক এ কারণেই ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাগচি শেহবাজ শরীফকে কোট করে বলেছেন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় যুদ্ধবিরতি মেনে চলতে হবে, নতুবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তারা একই সাথে দুটো করতে পারবে না। বন্ধুরা, যুদ্ধবিরতি নিয়ে এই বিভ্রান্তি রীতিমতো চলতে থাকে। 11 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানকে নিয়ে শান্তি আলোচনা শুরু হয়। আলোচনাটি 21 ঘন্টা স্থায়ী হয়। এই আলোচনায় ইরান একটি 10 দফা শান্তি প্রস্তাব দেয়। এই 10 দফার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দফা হলো ইরানের উপর আরোপিত সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যটি হলো হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ দফাটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকারকে মেনে নিতে হবে। ট্রাম্পের মতে বেশিরভাগ বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু এখানে পারমাণবিক শক্তি নিয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা নিয়ে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। 12 এপ্রিল সকালে জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল ঘোষণা করে যে কোনো চুক্তি হয়নি। নিউ ইয়র্ক টাইমসের মতে আমেরিকা চেয়েছিলেন ইরান 20 বছরের জন্য সমস্ত পারমাণবিক কার্যক্রম স্থগিত করুক, কিন্তু ইরান কেবল 5 বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত করতে রাজি ছিল। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন নৌবাহিনী এখন ইরানের বন্দরগুলোতে সম্পূর্ণ অবরোধ শুরু করবে। এর ফলে হরমুজ প্রণালীতে একটি ডাবল অবরোধ সৃষ্টি হয়। হরমুজ প্রণালীতে অবরোধ থাকার সত্ত্বেও ইরানের বন্ধু রাষ্ট্র চীনে তেল সরবরাহে কোনো বাধা আসেনি, কিন্তু আমেরিকানরা অবরোধের সময় চীনা জাহাজগুলোকে থামাতে চেয়েছিল। এই নিয়ে চীন ইরানের সাথে তার সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে। ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু হওয়ার পর আমেরিকা চীনের প্রায় 13টি জাহাজ থামায় এবং ঘুরিয়ে দেয়, কিন্তু 17 এপ্রিল ইরান হঠাৎ ঘোষণা করে যে হরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা রয়েছে। যুদ্ধবিরতি থাকা পর্যন্ত আর কোনো ইরানি অবরোধ নেই। ঠিক এর পরের দিন ইরান রীতিমতো ইউটার্ন নেয় এবং বলে হরমুজ প্রণালী আবারও বন্ধ। ট্রাম্প দাবি করেন যে চুক্তি না হওয়া পর্যন্ত প্রণালীতে মার্কিন অবরোধ তোলা হবে না। বন্ধুরা, এই যুদ্ধ ভারতের জন্য বিশাল ক্ষতি বয়ে এনেছে। যখন পাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছিল, এমন কিছু যা আদর্শগতভাবে ভারতের মতো দেশগুলোর করা উচিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে এই মধ্যস্থতা করার জন্য দালাল বলেছে। জয়শঙ্কর বলেছেন যে ভারত শান্তি মধ্যস্থতা থেকে দূরে ছিল, কারণ পাকিস্তানের মতো ভারত দালাল দেশ হতে চায় না। কিন্তু মধ্যস্থতা তো দূরে থাক, ভারত সরকার নিজ দেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। 18 এপ্রিল দুটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ একটি সুপার ট্যাঙ্কার সহ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আটক করা হয়। এই সুপার ট্যাঙ্কারে 20 লক্ষ ব্যারেল ইরাকি তেল ছিল। এরপর হঠাৎ আইআরজিসি গানবোটগুলো তাদের উপর গুলি চালাতে শুরু করে। বন্ধুরা, আপনারা এই অডিওটি শুনতে পারেন। এই সিচুয়েশনে উভয় জাহাজকে ইউটার্ন নিয়ে ফিরে আসতে হয়েছিল। শনিবার মোট 8টি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালীর কাছে পৌঁছায়, কিন্তু ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তাদের ফিরে আসতে হয়। এরপর ভারত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এবং উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত কিভাবে এই পরিস্থিতিতে পড়ল? কয়েক মাস আগে ইরান ভারতের বন্ধু ছিল এবং তারা একসাথে চাবাহার বন্দর তৈরি করছিল, কিন্তু আজ ইরান ভারতীয় জাহাজগুলোর ওপর গুলি চালাচ্ছে। এছাড়াও ভারত সরকারকে বারবার আমেরিকাকে জিজ্ঞেস করতে হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে কিনা। অনেক চাপের পর আমেরিকা ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে, কিন্তু তাও আবার 16 মে পর্যন্ত।
প্রশ্ন হলো, ভারতের কেন আমেরিকার অনুমতির প্রয়োজন? জয়শঙ্কর পাকিস্তানকে দালাল তো বলতে পারে, কিন্তু প্রশ্ন হলো তিনি কি ভারতের জন্য তেল নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, যেখানে ভারত সিদ্ধান্ত নেবে কোন দেশ থেকে তেল কিনবে, যাতে ভারতের আমেরিকার কাছে ভিক্ষা চাইতে না হয়। এই সব কিছুর মাঝে ভালো খবর হলো ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আমেরিকা এর মধ্যস্থতা করেছে। ট্রাম্প পোস্ট করেছেন যে নেতানিয়াহু একটি ফোন কলের সময় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। 10 দিন পর স্থায়ী শান্তির জন্য আলোচনা হবে, যদিও ইসরায়েল বলেছে যে তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননে থাকবে। সর্বশেষ আপডেট হলো 22 এপ্রিল ইরান এবং আমেরিকার মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো নির্দিষ্ট টাইমের আগে এই 2 দেশের মধ্যে কি কোনো চুক্তি হবে? আর যদি কোনো চুক্তি না হয় তবে এই যুদ্ধের পুনরায় ভয়াবহ আকার ধারণ করার বাস্তব ঝুঁকি রয়েছে। এবছর 30 মার্চে ইসরায়েল মৃত্যুদণ্ড আইন পাশ করেছে। সম্ভবত এই আইন বিশ্বের অন্যতম বৈষম্যমূলক আইন। এই আইনের অধীনে যাকে টেররিজম সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত করা হলে তাদের ফাঁসি দেয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আইন শুধুমাত্র ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদের ওপর প্রযোজ্য হবে। যদি একজন ইহুদি ইসরায়েলি একজন ফিলিস্তিনিকে হত্যা করে তবে এই আইন তাদের ওপর প্রযোজ্য হবে না। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অনেক যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু যখনই যুদ্ধ শেষের কাছাকাছি আসে ইসরায়েল এমন কিছু করে যার ফলে সংঘাত আবার শুরু হয় আর আমেরিকাকে ইসরায়েলের পক্ষে থাকতে হয়। তাই প্রশ্ন হলো এই ধ্বংসযজ্ঞ কতদিন চলবে? বন্ধুরা, আশা করছি এই এপিসোডের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জেনে আপনারা উপকৃত হয়েছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।